সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তারুণ্যের কৃষি বিষয়ক অনুষ্ঠান বা তারুণ্যের আসর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমাদের কৃষিতে বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ, জলবায়ুর পরিবর্তন ও কৃষি এবং তারুণ্যের কি চ্যালেঞ্জ, এই বিষয় নিয়ে আজকে আমার সাথে দুজন অতিথি আছেন, আলোচক হিসেবে আছেন আবাসুম আলী মাইশা এবং মোহাম্মদ সেজান আহমেদ। তারা দুজনেই শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী। আমি এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলেছি যে কৃষি একটি দেশের মেরুদণ্ড এবং এটি দেশের খাদ্য সুরক্ষার সমর্থক। এই কৃষি ক্ষেত্রটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত এবং নানান সময় আমরা দেখি যে এই যে জলবায়ু, আমরা বিভিন্ন সময় এই বৃষ্টিপাত বা আমাদের খরা, আমাদের শীত, এগুলি নানানভাবে আমাদের কৃষিকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার তৈরি করে। আমরা সেই বিষয়গুলি নিয়ে প্রথমেই মাইশা, আপনি আমাদেরকে বলবেন যে এই যে জলবায়ু বলতে বা কৃষিতে জলবায়ুর পরিবর্তন, এই বিষয়টিতে আপনি কিভাবে দেখছেন? কৃষিতে বর্তমানে জলবায়ুর পরিবর্তন অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। প্রথমতই যদি আমি বলি যে গমের ব্যাপারটা, গম উৎপাদন আগের চেয়ে বাংলাদেশে 3% কমে গিয়েছে। এটার কারণ মূলত আমাদের যে শীতকালটা আগে আমাদের শুরু হতো নভেম্বরের শুরুর দিক থেকে অথবা নভেম্বরের মাঝামাঝিতে, এখন এই শীতকালটা পিছিয়ে অনেকটা ডিসেম্বরের দিকে চলে গিয়েছে। পরে যদি আমি এই ক্ষেত্রে ভুট্টার কথাটাও আনি, আমার সাথে আরেকজন আছে সেজান, উনি আমাকে একটু ভুট্টা সম্পর্কে কিছু বলবেন। আগে আমাদের শীতকালে যে সময় ভুট্টার জন্য তত্ত্ববোধের কারণ ছিল, কিন্তু এখন ওই টেম্পারেচারটা আমরা দেখি না। অর্থাৎ ভুট্টা আগে লাগায়, শীতটা ওই সময় আসে না। এর ফলে ভুট্টার জন্য যে গজানোর জন্য বা ফলনের জন্য যে তাপমাত্রা দরকার ছিল, ওইটা আমরা পাই না। এই কারণে ভুট্টার ফলন অনেক কমে যাচ্ছে। ভুট্টার ফলন কমে যাচ্ছে। তাহলে আগে যে আমরা যে এই যে ভুট্টার আগে আমরা দেখতাম যে মানুষ অনেক গম উৎপাদন করতো, তো সেটা কি আমাদের এই যে শীত অঞ্চল, যে আমাদের যে 3 থেকে 4 মাস, অর্থাৎ গমের জন্য যেই একটা আমাদের শীতের যে একটা দৈর্ঘ্য ছিল, সেটা কিন্তু এখন কমে আসছে। জি জি জি। আচ্ছা মাইশা, একটু বলবেন যে তাহলে জলবায়ুর যে পরিবর্তনগুলি হচ্ছে, এটা কেন হচ্ছে, আপনি কি মনে করছেন? জলবায়ুর এই পরিবর্তনের জন্য আসলে অনেকগুলো কারণ দায়ী। প্রথমত, আমরা প্রচুর পরিমাণে গাছ কাটছি। আমরা যে পরিমাণে গাছ কাটছি সেই পরিমাণে আমরা গাছ লাগাই না। আগে যদি গ্রামের দিকে যেতাম তখন আমরা দেখতাম যে দুপাশে বাবলা গাছ আছে, আরও বিভিন্ন ধরনের গাছ আছে, কিন্তু এখন গাছই দেখা যায় না। এরপরে যদি আমি আরও বলি যে এই সেচের এত সমস্যা কেন, সেচের সমস্যার মূল কারণ হচ্ছে পর্যাপ্ত পানির অভাব। বৃষ্টির সময় যদি আপনারা পানিটা সঞ্চয় করে রাখতে পারেন বা আপনারা যদি খাল খনন কর্মসূচি বিভিন্ন জায়গায় আপনারা এলাকা ভিত্তিক করতে পারেন, তাহলে আমার মনে হয় সেচ ব্যবস্থাটা আরও একটু উন্নত হ্যাঁ হবে। মাইশা, ঠিকই বলছিলেন যে খাল খনন কর্মসূচি, আমরা কিন্তু যে গত 10-15 বছর বা 20 বছরে আমরা কিন্তু এই জায়গাটা থেকে আমার মনে হয় যে অনেক দূরে চলে আসছি। আমরা মনে হয় এই জায়গাটা একটা গুরুত্বহীনভাবে এই যে খাল খনন কর্মসূচিকে যেভাবে প্রায়োরিটি দেওয়ার কথা ছিল, আমরা সেভাবে দেইনি। আমরা যে কারণে কিন্তু এই যে কিছুদিন পূর্বেও যে বন্যার যে একটা প্রভাব, বিশেষ করে যে ইন্ডিয়ার ডুমুর বাঁধ যেটাকে বলি, যে ডুমুরা বাঁধ, সেটাকে খুলে দেওয়ার কারণে যে বিশাল অঞ্চল হঠাৎ করে যে আমাদের প্লাবিত হলো, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এইসব এলাকাগুলি। তো সে জায়গাগুলিতে সেজান আহমেদ, আপনি আমাদেরকে জানাবেন যে আমরা এই যে কৃষিক্ষেত্রে যে জলবায়ুর পরিবর্তনের যে প্রভাব, যে এইটা আমাদের কিভাবে এই যে কৃষির যে যে বিষয়গুলি আমরা যে জায়গাটি ছিলাম, এখন যে এই যে রেগুলেশনটা, সেটা কিভাবে করছে? হ্যাঁ, যেমন ও যেটি মায়েশা বললো যে আমাদের পানি কমে যাচ্ছে, বা যেমন আরেকটা বিষয় যদি আমি অ্যাড করতে চাই, যেমন এই যে আমাদের ইটের ভাটা থেকে প্রচুর কালো ধোঁয়া বের হচ্ছে, এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আমাদের বাতাস এবং আমরা কিন্তু ঢাকা শহরের চতুর্পাশেও কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলি কিন্তু আমরা প্রায় দেখছি। জি জি। এর ফলে যেটি হচ্ছে, যেমন আমরা যদি সাতক্ষীরা অঞ্চলের কথা চিন্তা করি, এদিকে লবণাক্ততা প্রচুর বৃদ্ধি পেয়েছে। এমনকি ওইখানে এখন কোনো ফসল চাষ করা সম্ভব হচ্ছে না, এবং উত্তরাঞ্চলে হঠাৎ করে বন্যা আসছে। তাছাড়া আমাদের যে আগের যে অবস্থা ছিল, ওই অনুযায়ী আমরা ওই জাতগুলো এখন আর চাষ করতে পারছি না। এর ফলে আমাদের নর্মাল যে অবস্থা ছিল সেটা থেকে আমরা অনেক সরে এসেছি। এর ফলে আমাদের যে ট্রেডিশনাল কৃষকরা আমরা যে চাষাবাদ করতাম, ওই জাতগুলো এখন আর তেমন ফলাফল দিচ্ছে না। তার মানে হলো যে এখন জাতের জায়গাও আমাদেরকে অ্যাডাপ্টিবিলিটি, বা আমাদের কৃষকরা সহজে নতুন জাতকে কিভাবে তাদের মাঠে, আমাদের এই জলবায়ু পরিবর্তনের জায়গাটায় তাদের মাঠে নতুন জাতকে আবার নতুন করে এটা অ্যাডাপ্ট করতে হবে, অর্থাৎ এই ওই জায়গাটায় অভিযোজন করতে হবে। তো এখন আমরা এই যে চ্যালেঞ্জ, এই যে নানান বিষয়ের চ্যালেঞ্জ আমরা দেখছি, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কি কি করণীয় পদক্ষেপ আমাদের নেওয়া জরুরি বলে মাইশা মনে করছেন?
প্রথমত এই বন্যা সহিষ্ণু কিছু জাতের নাম আমি এখন বলবো আমার কৃষক ভাইদের জন্য। তারা যদি এই ধানের জাতগুলো তারা ব্যবহার করেন, আমার মনে হয় তারা অনেক সুন্দর ফলন পাবেন। প্রথমত বৃধান 51, বৃধান 52, এটা মূলত আমন সিজনে আপনারা যদি এই ধানের চাষ করেন তাহলে আপনারা বন্যা সহিষ্ণু খুব ভালো ধানের জাত পাবেন। এরপরে যদি আমি বলি যে খরার সময় আপনারা কি করবেন, খরার সময় আপনারা আমন ধানের বি 56, 57 এগুলোর চারা আপনারা সংগ্রহ করতে পারেন বা বীজগুলো সংগ্রহ করতে পারেন। আর ভুট্টার ক্ষেত্রে আপনারা বাড়ি ভুট্টা 12, এটা খুবই সময় উপযোগী একটা ভুট্টার জাত। এছাড়াও আমি আপনাদের একটা অ্যাপ সম্পর্কে একটু বলতে চাই, সেটা হচ্ছে ফ্লাড ওয়ার্নিং সিস্টেম। আপনারা যদি আপনাদের নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেন, তারা আপনাদের অগ্রিম ফোন নাম্বার নিয়ে রাখবে। এই ফোন নাম্বারটা নিয়ে রাখার পরে ধরেন যদি এখন বন্যার সময় আসে, 10 দিন আগে তারা আপনাদেরকে সতর্কবাণী দিয়ে দিবে, তখন আপনারা আগাম ফসল কেটে ফেলতে পারবেন। আমরা একটা বিষয় প্রায়ই শুনে থাকি, এই যে বৈশ্বিক তাপমাত্রা, এই যে জলবায়ুর যে পরিবর্তন, সেটা কিন্তু এই যে দিন দিন বাড়ছে। তো এই যে বৈশ্বিক তাপমাত্রা, এটা আমাদের কৃষিকে কিভাবে একটা চ্যালেঞ্জের মোকাবেলা বা চ্যালেঞ্জের জায়গায় নিয়ে ফেলছে, আমাদেরকে সেজান একটু জানাবেন। প্রথমে হচ্ছে আমরা যদি বীজ নিয়ে চিন্তা করি, কৃষির অন্যতম প্রধান উপাদান হচ্ছে বীজ। আমরা যখন বীজ মাটিতে লাগাই, এই বীজটা কতটুকু গজাবে অনেকাংশে নির্ভর করে তাপমাত্রার উপরে। এমনকি গাছে কখন ফুল আসবে, কখন ধান ধরবে, সবই নির্ভর করে তাপমাত্রার উপরে। যেহেতু আমাদের ওই মাসে, যেমন আমরা যদি চিন্তা করি শীতকালীন গমের ক্ষেত্রে যদি বলি, গমের যে সময় ফুল আসার কথা, ওই সময় যে নভেম্বর বা ডিসেম্বর মাসে যেমন তাপমাত্রা হওয়ার কথা ছিল, বর্তমানে ওই তাপমাত্রা আসছে না। তখন কৃষকরা যখন মাঠে এই ফসলগুলি লাগাচ্ছে, তখন ওই তাপমাত্রার অভাবে ওই সময় ফলন আর হচ্ছে না। এর ফলে তাদের সম্পূর্ণ ফসলটি নষ্ট হয়ে যাচ্ছে। আবার ঠিক একইভাবে কিন্তু আমরা এই যে রেগুলার যে বিষয়গুলি আমরা দেখি, যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে আমাদের ক্রমাগত, আমাদের এক সময় এই ধরনের গল্পগুলি কিন্তু আমরা শুনি, আমাদের কৃষক ভাইরাও কিন্তু শুনে থাকেন যে হয়তো আমাদের 1/3 জমি, আমরা যে জায়গাটা এখন চাষবাস করছি, সেই জায়গাগুলি কিন্তু সমুদ্রপৃষ্ঠে হারিয়ে যাবে যদি আমাদের এভাবে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। এবং আমাদের যে বরফ, যে অ্যান্টার্কটিকার যে বরফ আমরা শুনে থাকি যে বরফ গলছে, তো সেই বরফ গলার কারণে কিন্তু আমাদের এই ধরনের সমস্যাগুলি কিন্তু হতে পারে। তো এখন মাইশা আমাদের জানাবেন যে এই চ্যালেঞ্জগুলি, এই যে আমাদের কৃষক ভাইরা তারা যে এই ক্ষতির সম্মুখীন যেগুলি হচ্ছে, বা তাদের এই যে চ্যালেঞ্জগুলি, তারা কিভাবে এই চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করতে পারে, আমাদের তরুণরা বিশেষ করে। আমাদের তরুণদের মূলত আমরা তরুণরা এই কৃষক ভাইদের সমস্যা দূরীকরণের জন্য প্রথমে আমরা চেষ্টা করব যে নতুন নতুন কিভাবে অ্যাপ নামানো যায়, যে আপনারা লবণাক্ততা কিভাবে পরিমাপ করতে পারবেন, এটার একটা অ্যাপ। তারপরে কিভাবে বন্যার আগাম সংকেত পাবেন, বা আপনাদের কতদিন আগে ধান কেটে ফেলা উচিত বা কতদিন আগে বীজটা রোপণ করা উচিত, এই নিয়ে আমরা কিছু অ্যাপস বা আমরা কোনো রকম আমরা একটা প্রচারণীর ব্যবস্থা করব। আমাদের তরুণদের মধ্যে এই ধরনের চিন্তাধারা এসেছে। এরপরে যদি আমি বলি, আপনাদের যেমন এই ক্ষেত্রে আমি একটা জিনিস যুক্ত করতে চাই, যে লবণাক্ততার বিষয়। আপনারা যখন লবণাক্ত যেসব এলাকা আছে, যেমন খুলনা এলাকা, এইসব এলাকায় যখন আপনারা সেচ দিবেন, তখন কি করবেন, প্রথমের 10 থেকে 15 সেকেন্ডের যে পানিটা আসে সেটা আপনারা নেবেন না। তাহলে কি লবণ পানিটা আপনারা খুব সুন্দর মতন অ্যাভয়েড করতে পারবেন, তারপরে আপনারা ফ্রেশ ওয়াটারটা পাবেন। হ্যাঁ, মাইশা আমাদেরকে শোনাচ্ছিল, সেজান হয়তো আমাদেরকে আরও বেশি শোনাবেন যে এই তরুণদের এই যে চ্যালেঞ্জের জায়গাটা, বা এই যে কৃষকদেরকে আর কোন জায়গাগুলোতে এই জলবায়ু পরিবর্তনের যে আমরা যে সমস্যার সম্মুখীনগুলি হচ্ছি, সে জায়গাটায় আমাদের তরুণরা ভূমিকা পালন করতে পারে। এই জলবায়ু পরিবর্তনে কৃষকদের ক্ষেত্রে তরুণদের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। যেভাবে আমরা কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে, মাইশা যে জাতগুলোর কথা বললো বা এগুলো বললো, এগুলো সবাই কৃষকদের কাছে পৌঁছে দেওয়া আমাদের মূল দায়িত্ব। আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, নিজেদের গ্রাম, নিজেদের এলাকায় চেষ্টা করি, তাদেরকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি। যেমন ছোট্ট একটা কথা যদি বলি, আমরা যে পলিথিন ব্যবহার করি অনেক বেশি, তো এই পলিথিনটা ব্যবহার না করে আমরা যদি আমাদের পাটের ব্যাগ, অথবা গ্রামের দিকে আমরা অনেকেই কাপড় দিয়ে ব্যাগ বানাই, থলে বলি, এগুলো যদি ব্যবহার করি, তাহলে আমাদের এই পরিবেশটা আরও বেশি ভালো থাকবে। এই জিনিসগুলো আমাদের কৃষকদেরকে নিজেদেরকে বোঝাইতে হবে। এদের ক্ষতিগুলো যদি বোঝাই, তাদেরকে এই বিষয়ে যদি বোঝানো সম্ভব হয়, তাহলে এই পদক্ষেপগুলো তারা নিতে পারবে। হ্যাঁ, আপনি একটি খুবই আশার কথা বলছিলেন যে এই যে পলিথিনের ব্যবহার বন্ধ, এবং আমাদের এই বর্তমান সরকার কিন্তু এই পলিথিনকে একদমই নিষিদ্ধ করেছে। এবং আমরা কিভাবে আমাদের এই যে পাটের ব্যাগ বা আমাদের যে অর্গানিক যে বিষয়গুলি, সেগুলিকে আরও কিভাবে কাজে লাগাতে পারি, সরকার কিন্তু এই বিষয়গুলি তো নজর দিচ্ছে। তো আমরা এই আলোচনাগুলি আমরা হয়তো শুনতে থাকবো, এবং এই যে জলবায়ু পরিবর্তনের যে নানান বিষয়গুলি, কৃষিতে আমাদের যে চ্যালেঞ্জগুলি, বিশেষ করে আমাদের তরুণরা তারা কিন্তু এই যে নতুন নতুন তাদের প্রযুক্তির মাধ্যমে, এবং জাতের যে আমরা বিশেষ করে আপনাদের মতো যারা ইয়াং জেনারেশন তরুণ যারা আছেন, তারা
যত বেশি এইসব বিষয়গুলিতে আরও নজর দেবে, আমাদের বিশ্বের যে আমাদের কৃষকরা তাদের আরও নতুন করে তাদের প্রাণ ফিরে পাবে। এবং আমরা এই যে কৃষির উপর আমাদের যে কৃষি যে আমাদের প্রাণ, কৃষি আমরা বলি যে আমাদেরকে টিকিয়ে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, তো এই জায়গাগুলিতে কিন্তু আমরা আরও জোর পাবো। তাহলে এই যে বৈশ্বিক তাপমাত্রার যে নানান বিষয়গুলি, সেগুলি থেকে হয়তো আমরা রক্ষা পাবো। আজকের অনুষ্ঠানটি আমরা এই যে জলবায়ু পরিবর্তনের ও কৃষির সাথে যে তারুণ্যের যে চ্যালেঞ্জ, আমরা আলোচনাটি এখানেই শেষ করছি। আপনারা যারা শ্রোতাবৃন্দ এতক্ষণ আমাদের সাথে ছিলেন, তাদেরকে অনেক ধন্যবাদ।